প্রত্যাবাসন চুক্তির ৩৩ বছরেও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকেই দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধা রাখাইনের যুদ্ধ পরিস্থিতি। এবারের হজ যাত্রায় একটি এজেন্সির অধীনে থাকবেন ১,০০০ যাত্রী। ভিন্ন ভিন্ন প্যাকেজ সমন্বয় করায় চ্যালেঞ্জ, বিশৃঙ্খলার শঙ্কা। অনিয়ম করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। অবশেষে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করল পিএসসি। ৮ দফার সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এবং সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু। ৬৬ টন তৈরি পোশাক নিয়ে সরাসরি গেল স্পেন। ভারতের চেয়ে কম খরচে রপ্তানিকারকদের সেবা দিতে কাজ করছে সরকার। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। মানবিক প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার। রোববার বিকেলে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। এ সময় ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে উপদেষ্টা বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে এর সমাধান চায় বাংলাদেশ। প্রায় ৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। ১৯৭৮ আর ৯২ সালে ২ লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালেও ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা আর গণহত্যার মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। বর্তমানে কক্সবাজার আর ভাসানচরের ক্যাম্পে আছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে রাখাইন স্টেটের সঙ্গে বাংলাদেশের একটি মানবিক প্যাসেজ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে, যাতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্য দিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সীমান্তের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থান চায় না বাংলাদেশ। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসী হামলার পর ভারতের গুজরাটে ধরপাকড়ে ১,০০০-এর বেশি বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ১৯৯২ থেকে ২০২৫ সালের ২৮ এপ্রিল প্রথম প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের ৩৩ বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকট। উল্টো ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে নতুন করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। দীর্ঘ সময়েও সংকট সমাধান না হওয়ার পেছনে আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাখাইনে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। জুম্মান সাদিক, জ্যাভলিনের আরও একটি রিপোর্ট। ১৯৭৮ সালে প্রথমবার, এরপর ১৯৯২ সালে দ্বিতীয় দফায় অধিক মাত্রায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের ফেরাতে ৯২ সালের ২৮ এপ্রিল সই হয় প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি। পরে ২০০৫ সাল পর্যন্ত এই চুক্তির আওতায় ফিরিয়ে দেয়া হয় ২,৩৬,০০০ রোহিঙ্গাকে।
তবে 2012 সালের জাতিগত দাঙ্গা আর 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। এই শরণার্থীদের ফেরাতে 2017 সালে আবারও নেপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ঢাকা। তবে নতুন চুক্তির আওতায় 8 বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও। এমনকি 92-এর চুক্তির 33 বছরেও হয়নি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। 3 দশকেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া কি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক এই সমস্যা জিইয়ে থাকার পেছনে মূল দায় আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতা। জান্তা ও আরাকান আর্মির চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। চীন জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত আসলে অবস্থান পরিষ্কার না করে ততক্ষণ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদের চট করে ফিরে যাওয়ার 5, 10, 15, 20, 25 বছর পর্যন্ত আমি জানি না সামনের সংকটটা কি হবে। 90 দশকে যখন ফেরত গেল তখন এই সিটিজেনশিপের বিষয়টা কিন্তু তারা তুলে আনেনি। এবারও তারা 2-3 বছর নষ্ট করেছে ভাষণচন নিয়ে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল। তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই, বড় আকারে স্যাংশন দেয়নি, ব্যক্তি কয়জনের স্যাংশন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় দেশগুলোকে একীভূত করতে বাস্তবায়ন করা হয়েছিল মার্শাল পরিকল্পনা, যার আওতায় জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যেও নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠে। বিশেষজ্ঞদের পরামর্শ, এমন কোনো কাঠামো দাঁড় করতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। একটা মার্শাল প্ল্যান যদি করা যায়, যে এই মার্শাল প্ল্যানে ভারতেরও লাভ, চীনেরও লাভ, আমেরিকারও লাভ, ওরকম একটা কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে হয়তো আমি মনে করি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ পরিচয়পত্র দিয়ে রোহিঙ্গাদের মূলধারা থেকে আলাদা করে চিহ্নিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। তাদেরকে একদম আলাদা করে এমন একটা পরিচয়পত্রে আওতায় আনা, 20, 25, 30, 40 বছর পরেও যেন তাদেরকে আলাদা করা যায়। তাদের যেই নতুন প্রজন্ম এখানে জন্ম হচ্ছে, তাদের ওয়ার্কফোর্সটাকে, তাদের স্কিলটাকে কোনো না কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের আরাকানকে আলাদা রাষ্ট্র করে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রস্তাব দিয়েছে জামায়াত। এতে চীনা কমিউনিস্ট পার্টিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার তাগিদ দিয়েছে জামায়াত। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে দলটির নেতারা জানান, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের অবস্থানের ব্যাখ্যায় সন্তুষ্ট ইইউ। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রোববার দুপুরে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দলটির প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আলোচনায় স্থান পায় সংখ্যালঘু ও নারী অধিকার বিষয়েও। সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংখ্যালঘু ও নারী অধিকারের রক্ষার বিষয়ে জামাতের ব্যাখ্যায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। সুষ্ঠু ভোটের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার পক্ষে দলটি। যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। এদিকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়ান জোনের ডিজি সহ 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নায়েবে আমির জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের আরাকানকে পৃথক রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছেন তারা। এতে চীনকে ভূমিকা রাখার আহ্বানও তাদের। আমরা বলেছি যে ফুড, ক্লোথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান না। আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে। একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। শিক্ষা খাতে স্কলারশিপ সুবিধা সহ ব্লু ইকোনমিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতিনিধি দলের ভূমিকা রাখার আহ্বানও জানায় জামাত। ডিপ সি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
দীর্ঘমেয়াদের সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই যে এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয়, এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য তৈরি হওয়া বিষয় নিয়ে গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দ্বিমত থাকা বিষয়ে ভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে বিজয়ীরা দেশ পরিচালনা করবেন বলে জানান নেতারা। এদিকে সংবিধান সংস্কারে সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কার সভা নির্বাচন চায় জেএসটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে একথা বলেন দুই দলের নেতারা। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐকমত্য তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার গণসংহতি আন্দোলন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে বৈঠক করেছে কমিশন। এদিন সকাল 10টায় গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানান, গণতান্ত্রিক রূপান্তরে ঐকমত্যের উপর জোর দিয়েছে তার দল। রাষ্ট্র সংস্কারে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে, তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। কাজে এক্ষেত্রে আদালত একে চ্যালেঞ্জ না করে উল্টো একে সুরক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে যাবে। সেই দিক থেকে সংস্কার টেকসই হবে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সে ঐক্য বজায় রাখতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। এরপর দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্র পুনর্নির্মাণে জাতীয় সনদ ঐতিহাসিক ভূমিকা রাখবে। সংবিধান সম্পর্কিত সমস্ত সংস্কারগুলো হবে আগামী জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে। পরিষ্কার করে বলতে চাই, শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন এই সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করতে পারে বলে আমরা মনে করি না। সেই জন্য আমরা সেই নির্বাচন, একটাই নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে আমরা বলতে চাই সংবিধান সংস্কার সভার নির্বাচন। গত 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 39টি দলের কাছে মতামত চেয়ে চিঠি দিয়েছিল কমিশন। বিজয় সূচিত হয়েছে কিন্তু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
সংস্কার নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে বিজেপির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ঐকমত্যের বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচন দিতে কালক্ষেপণ করলে অনিশ্চয়তায় পড়তে পারে দেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, আগামী দিনের কর্মপন্থা নিয়ে বৈঠক করেছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপর এগিয়ে যেতে পারে। সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। সংস্কার নিয়ে যেসব বিষয় ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ, আপনি এটার জন্য 1 সপ্তাহের বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন দুই দলের নেতারা। নির্বাচনের রোডম্যাপ অতি সত্বর দিয়ে এই সংশয় থেকে জাতিকে মুক্ত করে দেয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অধীনে থাকবে 1000 হজযাত্রী, আর এই লিড এজেন্সির কোটা পূরণ করবে একাধিক সাব এজেন্সি। এতে হজ সম্পন্ন হলেও সেবায় বিশৃঙ্খলার আশঙ্কা করছে খোদ এজেন্সিগুলোই। সংশ্লিষ্টদের মতে এজেন্সি ভিত্তিক ভিন্ন ভিন্ন হজ প্যাকেজ সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। ভোগান্তি নিরসনে সহযোগী এজেন্সিগুলোর বিষয়ে সরকারের সঠিক গাইডলাইনের দাবি তাদের। অনিয়মে লাইসেন্স বাতিল হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। চলতি বছর একটি লিড এজেন্সির মাধ্যমে হজে যাবেন সর্বনিম্ন 1000 যাত্রী। তাদের দেখভালের মূল দায়িত্ব থাকবে সেই এজেন্সির। তবে লিড এজেন্সির 1000 কোটা পূরণে থাকতে পারবে একাধিক সাব এজেন্সি। এতে অব্যবস্থাপনার আশঙ্কা করছেন এজেন্সি সংশ্লিষ্টরা। তাদের দাবি, এজেন্সিগুলোর ভিন্ন ভিন্ন প্যাকেজে হজে যাবেন মুসল্লিরা। এর ফলে তাদের থাকা খাওয়া সহ সার্বিক সেবা সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ জানিয়ে জবাবদিহিমূলক নির্দেশনার দাবি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। আমার 1000 কোটা ফিল আপ করতে গিয়ে আমি দেখা গেছে আমি লিড হব, সেই কারণে আপনি কোন ধরনের এজেন্সি সেটা আমি দেখি নাই। আমি দেখছি আপনার কোয়ান্টিটি কত আছে, আপনার কোয়ালিটিটা আমি যাচাই করি নাই। সিন্ডিকেটের মাধ্যমে করলে একসময় এই হজটা মনোপলি হয়ে যাবে। আমরা একভাবে কমিট করা হাজিদের সঙ্গে, হয়তো আরেক এজেন্সি আরেকভাবে কমিট করা, তো সবাই যখন একসঙ্গে হয়ে যাচ্ছে সার্ভিসের একটা বড় রকমের ধাক্কা আমাদেরকে পেতে হবে। যদি একটা গাইডলাইন থাকতো আমাদের, তো এটা আমাদের জন্য ভালো হতো। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের তথ্য অনুযায়ী 2024 সালের শেষের দিকে একটি এজেন্সির কোটা 250 থেকে বাড়িয়ে করা হয় 500 জন, আর জানুয়ারিতে সংখ্যা দ্বিগুণ করে সর্বনিম্ন 1000 উন্নীত করে সৌদি সরকার। আগামী বছর এটি বাড়িয়ে 2000 করা হলে বাংলাদেশি এজেন্সির সংখ্যা দাঁড়াবে 35টিতে। এজেন্সির সংখ্যা কমে আসায় হজ ও বিমান ভাড়ায় যোগ সাজসের সংখ্যাও দেখছেন সংশ্লিষ্টরা। লিড এজেন্সি ধরুন এই বছর 70টা হয়েছে, আগামী বছর ধরুন 35টা হবে 2000 হলে। তো 35টা এজেন্সি যখন আপনার কাজ করবে তখন তো এখানে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনও থাকবে না, আর কোনো থাকবে না, এটা সিন্ডিকেট হয়ে যাবে। সুতরাং এটা যে কোনো মূল্যে 100 থেকে 300-র মধ্যে রাখতে হবে সরকারের নীতি অনুযায়ী। মন্ত্রণালয় বলছে, অধিক এজেন্সির ঝামেলা এড়াতেই সব দেশেই এজেন্সির সংখ্যা কমাতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। তবে হাজিদের সেবা নিশ্চিতে সব এজেন্সি থাকবে জবাবদিহির আওতায়। এজেন্সিগুলো ক্যাটাগরি করেছি ABCD, যাদের পারফরমেন্স একেবারেই অসহনীয় বা আমাদেরকে বিব্রত করে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু প্রভিধান
আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একাধিকবার সময় বাড়িয়েও ২০২৫ সালে ১,২৭,১৯৮ জনের হজ নিবন্ধনের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবছর হজে যাবেন ৮৭,১০০ জন মুসল্লি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপি সহ ৩ দলের নেতারা। জাতীয়র আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ২৭ সেপ্টেম্বর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে ৭ মাস পর রোববার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সংগতি জানায় এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারা। যাচাই বাছাই শেষে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অচিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক। এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্য দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন, কিছু একটা করতে হবে। পরে সরকারকে ১৫ দিন সময় দিয়ে কাউন্সিলরদের পুনর্বহালের আলটিমেটাম দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদেরকে পুনর্বহাল করুন, আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই। আমাদেরকে আন্দোলনে নামাতে চান, আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি। শূন্য পদ পূরণ হলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে বলে জানান বক্তারা। আমি সরকারি দলেরও কোনো নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দাবির মুখে অবশেষে ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের পক্ষে পিএসসি সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে ৮ দফায় সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিসিএস পরীক্ষার জট নিরসন সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ অনশন করে বিসিএস এর সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, হয়রানি বন্ধ, প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রশ্ন ফাঁস হওয়া ৪৬তম বিসিএস বাতিল সহ ৮ দফা দাবি জানিয়ে আসছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। রোববার রাতে টিএসসিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই হাজির হন পিএসসির এক সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে আগামী ৮ মে ঘোষিত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। ৮ তারিখে অনুষ্ঠিতব্য যেই ৪৬তম বিসিএস এর রিটার্ন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরও যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, দ্বিতীয় একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে। এমন খবরে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করলেও শিক্ষার্থীরা বলছেন শুধু পরীক্ষা স্থগিত করলেই হবে না, ৮ দফার সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ২৪ ঘন্টার মধ্যে আমাদের লিখিত নোটিশ লাগবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। রাজু ভাস্কর্যে বিকেল ৫টায় আমরা গণজমায়েত কর্মসূচি দিয়েছি। আগামী ৮ মে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেন একদল চাকরি প্রত্যাশী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোববার যশোর, ময়মনসিংহ, সিলেট, ভোলা সহ অন্যান্য জেলাগুলোতেও কর্মবিরতি দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক পাশের পর ৩ বছর নার্সিং ডিপ্লোমা কোর্স করে ৬ মাস ইন্টার্ন করেন তারা, অথচ চাকরির বাজারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এতে পেশাগত জীবনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই। এ সময় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমানের স্বীকৃতির দাবি জানান তারা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। আগুন দেওয়া হয় রেজিস্ট্রারের কুশপুত্তলিকায়। রোববার দুপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হয় এই কর্মসূচি। এক পর্যায়ে রেজিস্ট্রার মনিরুল ইসলামের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনে যারা স্বৈরাচারের দোসর হয়ে কাজ করেছেন, রেজিস্ট্রার মনিরুল ইসলামের সহায়তায় তাদের পুনর্বাসিত করা হচ্ছে। সে স্বৈরাচার আমলে রেজিস্ট্রার ছিল, সে বিভিন্ন কর্মকাণ্ডে অবৈধ কর্মকাণ্ডে জড়িত, যেটা আমরা প্রত্যক্ষভাবে এটা প্রমাণ পেয়েছি। চরিত্রে কালিমালিপ্ত এবং নৈতিকভাবে স্খলিত একজন রেজিস্ট্রার কখনোই একজন বিশ্ববিদ্যালয়ের ইমেজের জন্য পজিটিভ হতে পারেন না। একাধিকবার তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু তাদের কানে কোনো আমাদের বার্তা পৌঁছায়নি, তারা আমাদেরকে কোনো রেসপন্স করেনি। সেজন্য আমাদের এখন পদক্ষেপ কঠোর থেকে। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কার্যকরী উদ্যোগ। তালিকা করেই কেবল দায় শেষ করছেন সংশ্লিষ্টরা। অনেক স্থানেই বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। গবেষণা বলছে 7.3 মাত্রার ভূমিকম্প হলেই নদীর নালা বেষ্টিত বরিশাল অঞ্চলে হতে পারে ভয়াবহ বিপর্যয়। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরগুনার পৌর মার্কেটটি 1988 সালে নির্মাণ করা হয়। এরপর 3 বার আগুনে পুড়েছে ভবনের পেছনের অংশ, তবুও লাগেনি সংস্কারের ছোঁয়াও। এ কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। তবে এর অপসারণ কিংবা সংস্কারে নেই উদ্যোগ। খুবই জরাজীর্ণ অবস্থা, মানুষ হেঁটে গেলে মাথায় ভাঙ্গে পড়ে, প্লাস্টার ভাঙ্গে পড়ে। আমরা যে এখানে আছি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তেই পারে। সংস্কারের জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে একটা আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ হলে তারা আমরা তাকে সংস্কার করতে পারবো। পিরোজপুরে সরকারি বেসরকারি অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ। পুরাতন ডিসি অফিস, পুলিশ লাইন্সের কিছু ভবন ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে এই তালিকায়। গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটেরও বেহাল দশা। 10 বছর আগে উত্তরা ব্যাংক ও ব্র্যাক ব্যাংককে এখান থেকে সরিয়ে নেওয়া হলেও এখনো বহাল তবিয়তে অন্য অনেক বাণিজ্যিক কার্যক্রম। আমরা জেনে শুনে আমাদের বাচ্চাকে ওই প্রতিষ্ঠানে পড়াচ্ছি, ওই মার্কেট করতে যাচ্ছি। এরকম আরো কয়েকটি ভবন আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এইসব ভবন ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ ভবন তো আছেই, সঙ্গে বিধিমালা না মেনেই পটুয়াখালীতে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম না থাকায় নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না দাবি পৌর কর্তৃপক্ষের। জায়গার স্বল্পতার কারণে সবাই যেরকম বিল্ডিং করছে, সবাই আশেপাশে যারা সবাই করছে ওরকমই করা হয়েছে। পৌরসভার যে বিধিবিধান আছে, যে 3 ফুট সাইডে বা 5 ফুট সাইডে যেন একটা বহুতল ভবন উঠানে, সেই জায়গাটা রাখে না। এখন থেকে আমরা যে তাদেরকে চিঠি দেব, তারা যারা মানবে না তাদেরকে আমরা ভাঙার ব্যবস্থা করব। খোদ বিভাগীয় শহর বরিশাল মহানগরে 35টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিটি কর্পোরেশন, কিন্তু এসব অপসারণে নোটিশ দেয়া ছাড়া তেমন পদক্ষেপ নেই। সেই সঙ্গে বহুতল ভবন নির্মাণে বিধি না মানার হিড়িক বলছেন নগর পরিকল্পনাবিদরা। ভূমিকম্প হইলে ঝুঁকে যাবে, যদি পড়িয়েই যায় তাহলে তার আশেপাশে যা কিছু থাকবে তা সব চাপা পড়ে যাবে। আমাদের সয়েল এমনি ডোবা, খাল, নদী এগুলা দিয়ে পরিপূর্ণ ছিল। সো আমাদের এখানে কাজ করার সময় আরো সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য অনেক বড় ঝুঁকি সামনে অপেক্ষা করছে। বরিশালে নতুন ভবন নির্মাণে ইমারত বিধিমালা 1996 মানা হয় সিটি কর্পোরেশন এলাকায়। শর্ত ভঙ্গে গত 6 মাসে শতাধিক ভবন মালিককে জরিমানা সহ শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। অপূর্ব অপু, বিমানবন্দর থেকে শুরু হলো কার্গো ফ্লাইট। প্রথম দিন 66 টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেন যাচ্ছে চার্টার্ড ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বাণিজ্য ও বিমান উপদেষ্টা জানান, ভারতের চেয়ে কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। স্বাধীনতার পর ঢাকার বাইরে থেকেই প্রথম কার্গো ডেডিকেটেড সার্ভিস শুরু হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আকাশপথে বহুমুখী পণ্য রফতানির নতুন দুয়ার হিসেবে শুভ সূচনা করল সিলেট বিমানবন্দরের কার্গো সার্ভিস। রোববার ওসমানী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের মাধ্যমে পণ্য নিতে বিকাল 4:45টার দিকে সিলেট পৌঁছায় পোশাক রপ্তানিকারক ব্যবসায়ীদের ভাড়া করা এয়ারবাসের 330 মডেলের চার্টার্ড ফ্লাইট। এরপরেই কার্গো বিমানটিতে বিভিন্ন গার্মেন্টস পণ্য ওঠায় গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন উদ্যোগ ভারতের চেয়ে কম ব্যয়ে সুযোগ মিলবে পণ্য রফতানির। বন্ডেড ফ্যাসিলিটি দিয়ে চিটাগংকে এবং সিলেটকে
এই মুহূর্তেই মানে ডাইভার্ট ফেরিটার দিয়ে হেল্প করা উচিত। তাহলে হবে কি আমাদের প্রাইস যেমন কমে যাবে, ডিমান্ডের তুলনায় সাপ্লাই যখন বেড়ে যাবে রেট অটোমেটিক্যালি কমে যাবে। প্রাথমিকভাবে সিলেট থেকে সপ্তাহে 2 দিন পরিচালিত হবে কার্গো ফ্লাইট, এমনটাই জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। ইডিএস মেশিনটা যদি আমি ওখানে পাঠাতে পারি তাহলে দ্রুততম সময়ের মধ্যে প্রসিজার করে আমাদের সার্টিফিকেশন করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে এর সার্টিফিকেশন করতে হবে, করে আমরা ওখান থেকে কার্গো অপারেশন শুরু করব। আমাদের আশা প্রতি সপ্তাহে 2টা করে কার্গো অপারেশন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য ও বিমান উপদেষ্টা বলেন, ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। যেটা হয় যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে রফতানি খাতকে অবকাঠামো বান্ধব করে বহুমুখী সুবিধা দিতে চায় সরকার। আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্প্যাটিটিভনেস আমরা বাড়িয়েছি। একত্রিতভাবে আমরা দেশকে আগিয়ে নিয়ে যাব। কার্গো সার্ভিসের একাধিক উইন্ডো চালু হওয়ায় ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময় পণ্য রফতানিতে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি আনতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে এখন থেকে অফডকেই খালাস হবে। অফডকগুলোর সক্ষমতার ঘাটতি থাকলেও বন্দরের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথানাইল, গ্লিসারলের মতো কেমিক্যাল যেমন রয়েছে তেমনি রয়েছে স্টেপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এনবিআর বিভিন্নভাবে যাচাই বাছাই করে রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে ওগুলো যাচাই বাছাই করে আরও 12টা পণ্যকে নতুনভাবে ইনক্লুশন করেছে। এমনিতে আমদানি করা কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিপজ্জনক কার্গো নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব বিপজ্জনক কার্গো বন্দরের জন্য আগুন ও দুর্ঘটনার ঝুঁকি হয়ে উঠেছিল। স্পেসিফিক কিছু আইটেম ছাড়া, যেগুলো খুবই ক্রুশিয়াল আইটেম বা এই ধরনের কিছু ছাড়া সবগুলো আইটেম যেন ডিপো থেকে ডেলিভারি হয়। ফুল কার্গো যদি আমরা পোর্ট থেকে বেরিয়ে যাওয়ার যদি আমাদের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও অনেক ডিপো আসবে এবং সেটা যদি হয় তাহলে বন্দরের আজকে এই ক্রাইসিসটা থাকবে না। 1996 সালে কার্যক্রম শুরু করা 19টি অফডকের দায়িত্ব দেওয়া হয়েছিল খালি কন্টেনার হ্যান্ডেলিংয়ের। 2000 সালে দায়িত্ব দেওয়া হয় রফতানি পণ্য হ্যান্ডেলিং, আর 2006 সালে 9 ধরনের পণ্য, সবশেষ 2025 সালে আরও 12 ধরনের পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন 21টি অফডককে অন্তত 50 ধরনের পণ্য হ্যান্ডেলিং করতে হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাদের সে সক্ষমতা রয়েছে কিনা। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতা এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বহু বছর ধরে চাইছি যে চট্টগ্রাম বন্দরের মধ্যে থেকে সব ধরনের আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ করে তা অফডকে নিয়ে আসা হোক। অবশ্য 1.5 বছর আগে বেসরকারি অফডক সীতাকুণ্ডের বিএম ডিপোতে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। কমল দে, সময় সংবাদ। রাজুকের প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা আলাদা 3 মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
বরিশালে উদ্বোধনের 2 বছরেও চালু হয়নি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আধুনিক ভবন, কম্পিউটার, সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কোনো কাজেই আসছে না এসব। কার্যক্রম শুরুর আগেই এখন সংস্কারের সময় হয়ে গেছে বলে আক্ষেপ ঠিকাদারি প্রতিষ্ঠানের। প্রতি বছর এখান থেকে তথ্য প্রযুক্তিতে সহস্রাধিক দক্ষ জনবল তৈরি সম্ভব বলেও জানান সংশ্লিষ্টরা। তবে কবে নাগাদ চালু হবে তাও অজানা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশালে এমন দৃষ্টিনন্দন ভবন নেই বললেই চলে। নীল কাচে ঘেরাও দেয়া 6 তলা নান্দনিক ভবনটি নজর কাড়বে যে কারুরই। ভেতরে কাঁচের গম্বুজ সৌন্দর্য আরও বাড়িয়েছে, পাশেই দোতলা ক্যান্টিন ও মিলনায়তন। বরিশাল নগরীর নতুল্লাবাদে 2.5 একর জায়গায় গড়ে তোলা হয়েছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এখানে কম্পিউটার সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। 2022 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী এর উদ্বোধনও করেন। এটি চালু হলে প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে 2000 দক্ষ আইটি উদ্যোক্তা হবার কথা রয়েছে। এই ভবনে শুধু ইউআই আর ডিজিটাল মার্কেটিং, এই দুইটার ক্লাস এইখানে হয়েছিল। আমি ডিজিটাল মার্কেটিং করছিলাম। আমিও ট্রেনিং করেছি। সেক্ষেত্রে এখানে তরুণ প্রজন্মের জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায়, বারবার তাগিদা দিলেও তাদের কাছ থেকে বুঝে নেওয়া হচ্ছে না। কয়েক দফায় প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। প্রজেক্টের কাজ অনেক আগেই শেষ হয়েছে। আমরা অফিসকে বেশ অনেকবার চিঠি দিয়েছি। এখন কি কারণে তারা নিচ্ছে না আসলে আমরা এটা বলতে পারছি না। এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ভবনটি নির্মাণে প্রায় 80 কোটি টাকা ব্যয় হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সংস্কারের অভাবে বেহাল দশা ভোলা পৌরসভার গুরুত্বপূর্ণ 12টি সড়কের। এর মধ্যে আদালতপাড়া, ডিসি ও এসপি অফিসের সামনের রাস্তাও রয়েছে। খানাখন্দে পরিণত হওয়া এসব সড়কে সামান্য বৃষ্টির পানিতেই ডুবে যায়। এতে মানুষের চলাচল ও পণ্য পরিবহনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। বছরের পর বছর এমন অবস্থা চলতে থাকলেও সংস্কারে পৌর কর্তৃপক্ষের নেই কার্যকর কোনো পদক্ষেপ। তবে বরাদ্দ পাওয়ার সাপেক্ষে সড়কগুলো মেরামত বা নতুন করে করার আশ্বাস প্রশাসকের। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। মৌসুমের প্রথম বৃষ্টির পানিতে সয়লাব ভোলা শহরের ব্যস্ততম মুসলিমপাড়া সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে পরিণত হওয়া সড়কটি এখন চলাচলের অযোগ্য। বড় বড় গর্তগুলোতে 1.5 থেকে 2 ফুট পানি। শহরের অন্যতম আবাসিক এলাকা ওয়েস্টার্ন পাড়ার সড়কটি 1 যুগেরও বেশি সময় সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। এ সময় যানবাহন দূরের কথা, এলাকাবাসী পায়ে হেঁটেও চলাচল করতে পারে না। একই অবস্থা জেলা শহরের প্রশাসনিক এলাকা গাজীপুর রোড, ডিসি ও এসপি অফিসের সামনের রাস্তা সহ পৌরসভার 20 কিলোমিটার সড়কের। এছাড়া পৌরসভার আরও 45 কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে অনেকটাই চলাচলের অনুপযোগী। বর্ষা আসার সাথে সাথে আমাদের দুর্ভোগ বাইরে গেছে। এলাকায় মুসলিম পাড়ার কথা বলে রিক্সা পর্যন্ত আসতে যাচ্ছে না এই ভাঙার কারণে। চলাচল অযোগ্য 12টি রাস্তা সংস্কারে 20 কোটি টাকার প্রয়োজন। কিন্তু সাবেক মেয়র পৌরসভার তহবিল শূন্য রেখে যাওয়ায় সরকারের বরাদ্দের অপেক্ষায় রয়েছেন বর্তমান প্রশাসক। অতি গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো যেগুলোতে গর্ত সৃষ্টি হয়েছে, এই গর্তগুলো ফিল আপ করার জন্য ইট সুরকি দিয়ে আমরা মানুষের চলাচলের উপযোগী করে দিব। 100 বছরের পুরনো ভোলা পৌরসভায় মোট 261 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 170 কিলোমিটার পাকা, 16 কিলোমিটার সেমি পাকা ও 76 কিলোমিটার হেরিংবন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। উদ্বোধনের 1.5 বছরেও চালু হয়নি ঝালকাঠির 250 শয্যার হাসপাতাল। 7 বছর ধরে চলা অবকাঠামোর কাজ এখনো চলছে, অথচ তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়েছে ভবন। এতে ক্ষুব্ধ রোগী ও স্থানীয়রা। তবে জনবল ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ার অজুহাত কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। 1983 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার ঝালকাঠির সদর হাসপাতালটিকে 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। এরপর 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন 9তলা ভবনের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখনও তা চলছে।
কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। নির্মাণ কাজ শেষ না হলেও তড়িঘড়ি করে 2023 সালের অক্টোবর মাসে নতুন এই ভবনটি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু নির্মাণকারী প্রতিষ্ঠান ভবনটি হস্তান্তরের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পত্র পাঠালেও ভবনটি এখনো বুঝে দেওয়া হয়নি। এতে প্রকল্প থেকে কোনো সুফলই পাচ্ছেন না এ জেলার মানুষ। এই শুনে হচ্ছে হবে, এর মধ্যে আবার আংশিক উদ্বোধন হয়ে গেল, সব মিলিয়ে আমাদের ঝালকাঠিবাসীর সামনে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন। নতুন ভবনের উদ্বোধন হয়েছে কিন্তু তার কোনো কার্যক্রম শুরু হয় না। এতে জনগণ খুব ভোগান্তিতে আছে। মানুষ সেবা নিতে আসে এখানে, কিন্তু সেবা থেকে বঞ্চিত। এই ব্যাপারে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার দাবি, কাজ শেষে কর্তৃপক্ষকে বারবার মৌখিক ও লিখিতভাবে নির্মাণ কাজ বুঝে নেওয়ার জন্য জানানো হয়েছে, তবে এখনও হাসপাতাল কর্তৃপক্ষ কাজ বুঝে নেয়নি। এতে অনেক যন্ত্রাংশ সহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তাদেরকে অনেকবার মৌখিকভাবেও জিজ্ঞাসা করছি যে বিল্ডিং হ্যান্ডওভারের ব্যাপারে, তারা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিচ্ছে না, কিন্তু আমাদের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নবনির্মিত ভবনটি বুঝে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল সহ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কার্যক্রম চালু করা হবে। কমিটি বর্তমানে বিল্ডিংটি ভবনটি কি অবস্থায় আছে এটা দেখে যদি হ্যান্ডওভার নেওয়ার মতো অবস্থায় থাকে তা দ্রুতই নেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে চালু থাকা 100 শয্যার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিতে আসেন 5 শতাধিক মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। ধন্যবাদ মৌটুসী। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুরের কৃষকরা। মাঠের পর মাঠে পাকা ধান থাকলেও বেশিরভাগই কেটে ঘরে তুলতে পারছেন না। জেলায় 69টি হারভেস্টার মেশিন থাকলেও আসছে না কোনো উপকারে। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। মাঠের পর মাঠ শুধু পাকা ধান। বড় ধান কাটা উৎসবে কৃষকের কর্মচাঞ্চল্যে মুখর প্রতিটি ধান ক্ষেত। ফসল ভালো হওয়ার পরেও শেষ সময়ে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পিরোজপুরের কৃষকেরা। অতিরিক্ত মূল্য দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাশাপাশি চলতি বছর সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধিতে বড় চাষিদের উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর আবাদে ডিজেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি কৃষকদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। অল্প সময়ে বেশি ধান কেটে ঘরে তুলতে জেলায় 69টি হারভেস্টার মেশিন বিতরণ করা হলেও অন্যত্র পাঠানো ও বিক্রি করে ফেলায় সেগুলো স্থানীয় কৃষক পাচ্ছেন না। 700 টাকা একটা শ্রমিক দিলে তারেও পাওয়া যায় না, 2 বেলা খাওয়ানো লাগে, তারপরে শ্রমিক পাওয়া যায় না। ধান এই দেখেন মাঠে এই যে ফেলানো আছে, ধান পাকি গেছে, বা মনে করেন তাতে উঠে বাজার দরও আমরা পাইতেছি না। কৃষি অফিসে যে মেশিন যা আসছে তা আমরা দেখিও না, পাইও না। আমাকে ধান টান কাটতে খুব অসুবিধা হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, হারভেস্টার মেশিন বিতরণের কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক সংকটের কারণে এখন যে বৈরী আবহাওয়া যাচ্ছে তাতে করে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তা আমরা যে 69টা কম্বাইন হারভেস্টার দিয়েছি, তো এগুলোই এখন কাজে লাগে। কোথাও যে অসঙ্গতি খুঁজে পান একটু কাইন্ডলি আমাকে জানালে আমি সেই ব্যবস্থা নেব। এবছর জেলায় 40,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে 34,000 হেক্টরে। সময় সংবাদ, পিরোজপুর। দেশের 6টি অভয় আশ্রমে দীর্ঘ 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। এজন্য আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। মাছ শিকারের জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাঙ্ক্ষিত মাছ শিকারে ধার দেনা পরিশোধ করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 2 মাস 6 জেলার 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা ছিল, যা শেষ 30 এপ্রিল মধ্যরাতে। এজন্য নব উদ্যমে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর প্রায় 20,000 জেলে। কেউ মেরামত করছেন জাল, আবার কেউ বা নৌকা ও ট্রলার। তাদের আশা নদীতে মিলবে ইলিশ সহ সব ধরনের বড় বড় মাছ, যা বিক্রি করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন জেলেদের। প্রস্তুতি নিয়েছি, নৌকাদন মারামত দিতে আসি, জালুতে লাইন পেন্ট করতে আসি, 1 তারিখ হইতে নদীতে নামবো। বহুত দিন এখন হয়ে গেছে, কিন্তু আল্লাহ আবার নদীতে মাছ দেয়, তাহলে আমরা দিলে আমরা দিন আমরা কাটতে পারতাম। আল্লাহ দিলে পাবো মাছ, মাছ তো কেউ ধরে না, মাছ পাবো। নিয়ম মানায় নদীতে মাছ বৃদ্ধি পেয়েছে আশা করে মৎস্য বিভাগ বলছে জেলেদের 2 মাসের লোকসান পুষিয়ে উঠবে। এই অবরোধ শেষ হওয়ার পরে বা অভয়াশ্রম শেষ হওয়ার পরে জেলেরা যখন নদীতে যাবে অবশ্যই তারা
বেশি বেশি পরিমাণে ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছও পাবে এবং তাদের আর্থিক উন্নয়ন ঘটবে। জেলায় 1 লাখেরও বেশি জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত জেলে ৭৯,০০০। সময় সংবাদ, পটুয়াখালী। পেশায় জেলে অথচ নাম নেই সরকারি নিবন্ধন তালিকায়। এতে পটুয়াখালীর প্রায় অর্ধ লাখ প্রকৃত জেলে বঞ্চিত হচ্ছেন সরকারি প্রণোদনা ও অন্যান্য সুবিধা থেকে। সাগরে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। জেলেদের অভিযোগ, টাকার বিনিময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা তালিকা প্রস্তুত করায় প্রকৃত জেলেরা বাদ পড়েছেন, যার ভোগান্তি বইতে হচ্ছে প্রতি বছর। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সমুদ্রে চলছে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। এই সময় পটুয়াখালীর নিবন্ধিত ৮১,০০০ জেলের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৮৬ কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। তবে এর বাইরেও রয়েছেন প্রায় অর্ধ লাখ জেলে, যারা পুরোপুরি সমুদ্র নির্ভর জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিবন্ধন তালিকায় নাম না থাকায় প্রতিবারের মতো এবারও তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত। নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে এসব জেলেদের। যে সময় সরকারি কার্ডের ব্যবস্থা করছে ওই সময় আমরা সাগরে গেছি, কিন্তু আইয়ে পাই নাই। জাল্লে কার্ড নাই বিধে আমার সবকিছু থেকে বঞ্চিত করে। সমুদ্র নির্ভর এই মানুষগুলো কখনোই পাননি সরকারি স্বীকৃতি। জেলেদের অভিযোগ, তালিকা প্রস্তুতের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করেছেন, তাই বাদ পড়েছেন প্রকৃত জেলেরা। এমনকি নিবন্ধিত জেলেদের জন্য যে চাল বরাদ্দ হয়েছে তা বিতরণে বিলম্ব করা, বরাদ্দের চেয়ে 5 থেকে 10 কেজি কম দেয়া, এমনকি অর্থের বিনিময়ে চাল বিতরণের অভিযোগও করছেন তারা। সিলমারি আরেকজনের চাল ডাল নিয়ে যায়, কিন্তু আমরা আসলে পাই না। কইতেছে তোমাদের চাল সারাই না হয়ে গেছে। 80 কেজি করে চাল দিব, তাতে ওরা আমাদের চাল দেয় 20 থেকে 25 কেজি, 22 থেকে 30 কেজি। মৎস্য বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যেই নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি প্রণোদনার চাল বিতরণ করা হবে। আর এখনো যেসব জেলে নিবন্ধনের বাইরে রয়েছেন তাদেরও তালিকাভুক্ত করার কাজ চলমান রয়েছে। যদি কোনো জেলে সম্প্রদায়ে কোথাও কোনো সমস্যায় পড়ে আমাদের উপজেলা মৎস্য দপ্তর, জেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে এবার বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা 65 দিন থেকে কমিয়ে করা হয়েছে 58 দিন। পাশাপাশি ভারতের সঙ্গে মিল রেখে নতুন করে নির্ধারণ করা হয়েছে সময়সীমা। 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 11 জুন পর্যন্ত। বাংলাদেশ ভারতের সমন্বিত এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে সমুদ্রের জন্য ইতিবাচক বার্তা, কিন্তু উপকূলের লাখো জেলের জীবিকা যদি না পায় সুরক্ষা, তবে এই উদ্যোগ থেকে যাবে কেবলই কাগজে কলমে। পেটের দায়ে আইনের ফাঁদেই হয়তো পা দেবেন কেউ কেউ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এদিকে মাছ ধরা বন্ধ থাকায় বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বিস্তারিত জানাতে পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। হাকডাকায় মুখরিত ছিল এই পটুয়াখালী যে বড় পাইকারি মাছের বাজার, এই হাতালিয়া বাঁধঘাটে মাছের বাজার। কারণ কিন্তু বর্তমানে কিন্তু এই পাইকারি মাছের বাজারে কোনো মাছ নেই বললেই চলে। কারণ আপনি জানেন যে ইলিশ প্রজনন মৌসুমে কিন্তু নদীতে কিন্তু 5টি অভয়াশ্রমে কিন্তু মাছ ধরা বন্ধ রয়েছে। এর ভিতরে কিন্তু পটুয়াখালী, হেতালিয়া, পটুয়াখালী, আপনার রাঙ্গাবালি থেকে ভোলার চরণস্থল পর্যন্ত 100 কিলোমিটার কিন্তু এই একটি অভয়াশ্রম রয়েছে। এই 1 মার্চ থেকে যে 30 এপ্রিল, এই 2 মাস অভয়াশ্রমের কারণে কিন্তু আসলে মাছ ধরা বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু এই পাইকারি বাজারগুলোতে মাছ নেই বললেই চলে। আর যে মাছগুলো রয়েছে বেশিরভাগই মাছ রয়েছে কিন্তু চাষের মাছ, তাছাড়া কিছু পায়রা, লোহালিয়া নদীর মাছ রয়েছে, যা রয়েছে অনেক দাম রয়েছে এই মাছের। আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু চাষের মাছের উপরে কিন্তু মানুষ এখন বর্তমানে নির্ভর করে বেশি। কিন্তু যেহেতু এই উপকূলীয় জেলা, সমুদ্র তীরবর্তী জেলা, এখানে সমুদ্রের উপর একটা নির্ভর করে মাছের উপর, কিন্তু এই সমুদ্রে কিন্তু মাছের উৎপাদন বাড়াতে কিন্তু 2 মাস ভারতের সাথে মিল রেখে 58 দিন কিন্তু মাছ ধরা বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু জেলেরা সমুদ্রে মাছ ধরছে না। আর যে মাছগুলো আসছে বর্তমানে, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে চিটাগাং থেকে মাছের প্যাকেট নিয়ে আসছে, যে মাছের প্যাকেটিং করে ফ্রিজিং করে যে মাছগুলো
বিগত দিনে ছিল সেই মাছগুলো কিন্তু এখন এই পাইকারি বাজারে আসছে এবং এই পাইকারি বাজারে মাছগুলো বিক্রি করছে। বিগত দিনে যে চাষের যে পাঙ্গাস মাছ বিক্রি হতো 160 থেকে 70 টাকা কেজি, সে পাঙ্গাস মাছ কিন্তু এখন বিক্রি হচ্ছে 200 টাকা। এছাড়া যদি তেলাপিয়ার কথা বলতে যাচ্ছি, তেলাপিয়া যদি বিক্রি হতো 180 টাকা কেজি বিক্রি হতো, সেটা কিন্তু এখন বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা। মানে বলতে পারি যে প্রতি কেজিতেই কিন্তু চাষের মাছের দাম কিন্তু 20 থেকে 30 টাকা কিন্তু বা 40 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে। তাছাড়া কিছু কিছু আছে পুকুরের কিছু মাছ আছে, শোল টাকি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শোল টাকি দেখা যাচ্ছে। এই মাছগুলো কিন্তু স্থানীয় পুকুর বা ডোবার মাছ, এগুলো কিন্তু দামটা অনেকটা বেশি রয়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, আড়তদার রয়েছে, তাদের সাথে কথা হয়েছে। আড়তদার যে বিষয়টা জানিয়েছে যে আগামী পয়লা মে থেকে যেহেতু নদীতে মাছ ধরা বন্ধ, মাছ ধরা শুরু হবে, সেক্ষেত্রে নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পড়বে এবং প্রচুর পরিমাণ মাছ এই আড়তে আসবে। এছাড়া সমুদ্রে যে 58 দিন মাছ ধরা বন্ধ রয়েছে, 58 দিন মাছ ধরা শুরু করলে এই পাইকারি বাজারে হাট ডাকে মুখরিত থাকবে মাছের বাজার এবং ক্রেতা বিক্রেতাদের মুখরিত থাকবে। আমি বলতে পারছি পটুয়াখালী কিন্তু জেলায় 1 লক্ষের বেশি জেলে রয়েছে। এর ভিতর কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে কিন্তু 67,000। আর এই 67,000 জেলে কিন্তু এই সময় খুব অসহায় দিন পার করছে। এই ছিল পটুয়াখালী হাতারিয়া বাজার থেকে আমার কাছে মাছের সর্বশেষ। সরাসরি ছিলাম পটুয়াখালী। দেখছেন ভোরের সময়। আয়ারল্যান্ডে বেশ ঘটা করেই উদযাপিত হলো চিরায়ত বাংলার প্রাণের উৎসব বৈশাখী মেলা। দেশটির রাজধানী ডাবলিনে উৎসবটি উপভোগ করেছে শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। আয়ারল্যান্ডে অতীতের মতো দেশীয় সংস্কৃতির ধারাকে লালন পালন করে এবারও বেঙ্গলি কালচারাল সোসাইটি আয়োজন করলো বৈশাখী মেলার। নারীদের লাল সাদা শাড়ি, খোপায় শুভ্র ফুলের চাহনি, পুরুষের পাঞ্জাবি আর ছোট ছোট শিশুদের লাল সাদার বৈশাখী পোশাক জানান দেয় বৈশাখের আমেজ। আয়োজনে কোনো জায়গায় কমতি রাখেননি আয়োজকরা। প্রবাসে দেশীয় এই মেলাটি দারুণভাবে উপভোগ করতে পেরে আগতরাও ছিল দারুণ খুশি। সবাইকে আজকে আমরা এখানে এসে অনেক আনন্দিত। আমরা চাই এরকম অনুষ্ঠান আরো ভবিষ্যতে হোক। আমাদের এখানে এসে খুবই ভালো লেগেছে। তো সুন্দর একটা বৈশাখী মেলা আয়োজন করে আমরা সবাই অনেক খুশি এই মেলায় উপস্থিত হয়ে। দীর্ঘদিন থেকে এই মেলার সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম করেছেন আয়োজকরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করায় পরিশ্রম সার্থক হয়েছে বলে জানান আয়োজক সহ কমিউনিটির নেতারা। আমাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমি আশা করি বৈশাখী মেলার জন্য এবং রন্টি সবসময় করে যাবে এবং আমি রন্টির জন্য শুভকামনা রইল। বিশ্বের মাঝে সকলকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ছোট প্রয়াস আয়ারল্যান্ডে। ভবিষ্যতে এই আনন্দ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকবে। চমৎকার দিন কাটলো বৈশাখী মেলা আয়ারল্যান্ড। আজকে আমরা এখানে ডাবলিনে করলাম। অত্যন্ত বড় একটা আয়োজন হয়েছে এবং সেটা সার্থকতা আসলে আয়োজকদের চেয়ে আমাদের চেয়ে বেশি যারা এসছেন তারা। আগামীতে যে কোনো দেশীয় উৎসবে নতুন নতুন চমক নিয়ে আবারও হাজির হবেন আয়োজকরা, এমনটাই মত অনেকের। আনন্দ ধারা নিয়ে আসে বৈশাখ, আবার বৈশাখী তাণ্ডবে অনেক কিছুই এলোমেলো করে দেয়। তারপরও তাণ্ডব শেষে হেসে ওঠে সংস্কৃতি, হেসে ওঠে প্রকৃতি। তেমনি বৈশাখ হেসে উঠেছিল বেঙ্গলি কালচারাল সোসাইটির এমন আয়োজনে। এভাবেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মোহামেডানের কোনো আপত্তি ধোপে টিকছে না। আবাহনীর বিপক্ষে লিগ ডিসাইডার ম্যাচে নিষিদ্ধই থাকছেন দলটির অধিনায়ক তাওহিদ হৃদয়, নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ম্যাচ রেফারির শুনানিতে উপস্থিত না থাকায় এই সিদ্ধান্ত পুনরায় মূল্যায়নের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। মানুষ নাকি ভুল থেকেই শিখে, তবে তাওহিদ হৃদয় শিখেননি, বরং বাড়তে থাকা আলোচনা উস্কে দিচ্ছেন আরও। মাঠে তার আচরণ জন্ম দিচ্ছে সমালোচনার। গেল কয়েকদিন কতই না হাস্যরসের জন্ম দিয়েছে দেশের ক্রিকেট, কিন্তু হৃদয় পরের ম্যাচে গাজীর বিপক্ষে করেছেন একই ভুল। ফলাফল নিজের নামের পাশে যোগ হয়েছে আরও এক ডিমেরিট পয়েন্ট, সঙ্গে 4 ম্যাচে নিষেধাজ্ঞা।
যদিও মোহামেডানের দাবি ছিল আবাহনীর বিপক্ষে লিগ ডিসাইডার ম্যাচে যাতে খেলতে দেয়া হয় তাকে, তবে এবার আর নিয়মের কোনো ব্যত্যয় করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলাফল সেই ম্যাচে নিষিদ্ধই থাকছেন মোহামেডান অধিনায়ক। নিয়ম হচ্ছে ইমিডিয়েট এফেক্ট। আপনি যদি পড়েন এই লেখাটা ওই কোড অফ কন্ডাক্টের লেখা আছে, ইমিডিয়েট এফেক্ট। এটা কিন্তু কালেকটিভ ডিসিশন হয়েছিল যে ইয়াং ছেলে, ফিউচার আছে, হ্যাঁ, এইসব চিন্তা করে কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে ঠিক আছে একটা ম্যাচ করে দেব। কিন্তু আমাদের যেটা ভুল হয়েছিল যে প্রসিডিউরাল মিস্টেকটা হয়েছিল। যদিও এই নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ ছিল তাওহিদ হৃদয়ের। এই শুনানিতে না আসলে আপনি এখন আপনার জাজ ডাকছে, আপনি যান নাই শুনানিতে, তো তখন তো হয় কি ডিসিশনটা তো দেয় একদম লেখা আছে। কিন্তু হৃদয় ইস্যুতে বিসিবির চাকরি থেকে ইস্তফা দেন প্রথম বাংলাদেশ হিসেবে আইসিসির এলিট আম্পায়ার্স প্যানেলে জায়গা করে নেয়া শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে মান ভাঙিয়ে সৈকতকে আবারও ফেরাতে চায় বোর্ড। চেষ্টা হবে যে ওকে রিকোয়েস্ট করবো আমরা যে ও একটা তো আইকন বাংলাদেশে। সব মিলিয়ে বোর্ড, ক্লাব, ক্রিকেটার আর আম্পায়ার প্যানেলের মধ্যে যে দূরত্ব তা স্পষ্ট, যে কারণে আরো উত্তাপ বাড়ছে মঙ্গলবারের আবাহনী মোহামেডান ম্যাচ নিয়েও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বোর্ডের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হচ্ছে স্বীকার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে সবাই মিলে কাজ করলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও জানান তিনি। গেল বিপিএলে কিছু নেতিবাচক বিষয় থাকলেও উইকেট থেকে শুরু করে ইতিবাচক বিষয় ছিল বলে মন্তব্য করেন তিনি। বিহা চ্যাম্পিয়ন্স কাপের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তী বিপিএল জাঁকজমকপূর্ণভাবে করার। 5 আগস্ট পরবর্তী দায়িত্ব গ্রহণের পর প্রশংসায় ভেসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে সময়ের সঙ্গে নানা ঘটনায় সমালোচনাও কম হয়নি। ক্রিকেটার থেকে নির্বাচক, এরপর বোর্ড সভাপতি। ক্রিকেটের সঙ্গে লম্বা ক্যারিয়ারে কাজ করতে গিয়ে ভুল হয়েছে অনেক, যা স্বীকার করলেন ফারুক আহমেদ। তবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করতে চান সবাইকে সঙ্গে নিয়ে। I had a long career as a player, as a chief selector, and now I got probably as a board president. Yes, I'm trying hard. Yes, I'm learning. Yes, there will be some mistakes. But if we can all work together, it will be just excellent. গেল বিপিএল আয়োজন ছিল নতুন বোর্ডের প্রথম চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরেছে মিশ্র প্রতিক্রিয়ায়। নেতিবাচক নানা বিষয় হয় সংবাদ শিরোনাম। তবে আগামীতে চমকে দেয়া বিপিএল আয়োজনের আশ্বাস বোর্ড সভাপতির। Just 2-3 words for BPL. Yeah, it was not the best of BPL this year, but there are so many positives, but 1 or 2 negative really overshadowed the whole tournament. The crowd, the record-breaking ticket selling, the wickets, the runs scored in every game, I think it was excellent. But in between, so there were some, drawbacks, or I would say that, loopholes that, could not make the tournament totally successful. Surely it will be a better, brighter tournament next year. বিহা চ্যাম্পিয়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় গণমাধ্যম কর্মীরা ফারুক আহমেদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও এড়িয়ে যান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লম্বা ছুটি কাটিয়ে মাত্র 5 দিন বাংলাদেশে থেকে আবারও ছুটিতে হাভিয়ের কাবরেরা। বিষয়টি প্রশ্নের জন্ম দিলেও জরুরি কারণে তিনি স্পেন গিয়েছেন বলে জানিয়েছে বাফুফে। এদিকে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 10 মে অনলাইনে টিকিট ছাড়া হবে। তবে ভারত ম্যাচ সিলেটে করার পরিকল্পনা থাকলেও সব বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন। প্রায় মাসখানেক ছুটি কাটিয়ে ফেডারেশন কাপ ফাইনাল দেখতে ঢাকায় নেমে সরাসরি কাবরেরার ময়মনসিংহ যাওয়া প্রশংসা কুড়ায় সব মহলে। তবে মাত্র 5 দিন থেকে আবারও স্পেন ফিরে গেছেন কাবরেরা। হঠাৎ কেন তার এই ছুটি তা নিয়ে গুঞ্জন বিভিন্ন মহলে। কদিন বাদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। মাঝের এই সময়টা কাবরেরার ব্যস্ত থাকার কথা স্কাউটিং নিয়ে, সেটা না করে কেন তিনি দায়িত্বের বাইরে? এই প্রশ্নে বাফুফে বেশি গুরুত্ব দিয়েছে তার প্রয়োজনকেই। ওনার ফাদার মনে একটু অসুস্থ, আসলে পারিবারিক ব্যাপারে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে তাকে যেতেই হবে। তো আমি আশা করি যে উনি ওনার ফাদারের এই সুস্থতা আমরা কামনা করি, উনি যত তাড়াতাড়ি সম্ভব বলেছে ফিরে আসবে। 31শে মে আমরা ক্যাম্প শুরু করব, তো সুতরাং এর আগেই চলে আসবে।
আর আইসা হয়তো উনি ওনার প্ল্যানিংগুলো দিবে। 10 জনের ম্যাচে সমর্থকদের জন্য বরাদ্দ 18,300 টিকিট অনলাইনে, যা ধাপে ধাপে ছাড়া হবে 10 মে থেকে। সেই রেসপন্স দেখে স্টেডিয়াম এলাকায় ফ্যান জোন সহ আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। আগেই ছাড়তে চাচ্ছি, 10 তারিখ থেকে চেষ্টা করবো টিকিট ছাড়ার জন্য। এখন অনলাইনে টিকিটটা ছাড়বেন তখনই কিন্তু আমরা বুঝতে পারবেন সারাটা কি। তো আমরা যেহেতু এবার হয়তো সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইনে টিকিট ছাড়া, আমরা এর সারা দেখার উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করবে। এদিকে নভেম্বরে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই ম্যাচ সিলেক্ট করতে চায় বাফুফে। এজন্য এক দফা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন কর্মকর্তারা। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় সামনের মাসে আবারও একবার পরিদর্শনে যাবেন সংশ্লিষ্টরা। মাঠটা দেখে এসেছে, আমাদের যেটা পরিকল্পনা আমরা ওনাদেরকে জানিয়ে দিয়ে আসছি। আমরা হয়তো মাসখানিক পরে আবার যাব, মাসখানিক পরে গিয়ে দেখবো তাদের, যেহেতু বলছে তাদের লিগ শুরু করবে, তখন আমরা আলটিমেটলি 1 মাস পরে গিয়ে আরও দেখতে পারবো। আমরা যে সংস্কারের কাজগুলো তাদেরকে বলে এসেছি ওইগুলো দেখলে 1 মাস পরে আমরা আবার সিদ্ধান্ত নিতে পারবো। এছাড়াও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ চট্টগ্রামে আয়োজন করার পরিকল্পনা আছে বাফুফের। তবে এমএআজি স্টেডিয়ামকে এএফসি স্ট্যান্ডার্ডে নিতে বেশ কাঠখড়ি পোড়াতে হবে ফুটবল ফেডারেশনকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।